ক্রাইম ইনভেস্টিগেশন নিয়ে পড়ালেখা করা ছেলেটি একদিন জানতে পারে তার বাবা মারা গেছে। তার পরিবার এবং গ্রামের সবাই বলছে এটা একটা ন্যাচারাল মৃত্যু, কিন্তু সবার চোখে মৃত্যুটা ন্যাচারাল মনে হলেও ছেলেটার ইনভেস্টিগেশনে দেখা যায় এটি প্রি প্ল্যানিং একটি মার্ডার। আর যখনই সে মার্ডার কেসটি তদন্ত করতে শুরু করে তখনই বেরিয়ে আসতে শুরু করে একের পর এক মারাত্মক রহস্য। বলছি 2021 সালে তেলেগু মিস্ট্রি থ্রিলার মুভি ট্রু এর কথা। মুভিটি শুরু হয় ভবানী নামের একটি লোকের ফটো দেখিয়ে। ফটোটিতে মালা ঝুলছে, যার মানে বোঝা যায় ভবানীর কিছুদিন আগে মৃত্যু হয়েছে। ভবানীর ছবির সামনে যে মহিলাটি বসে বসে কান্না করছিল সে মহিলাটি তার ওয়াইফ। একটু পর সেখানে তাদের একমাত্র ছেলে ভিঘ্নেশ এসে হাজির। আমরা জানতে পারি ভিঘ্নেশ তার বাবার মৃত্যুর খবর শুনে লন্ডন থেকে ছুটে এসেছে। এসেই মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর জিজ্ঞাসা করে, মা এসব কিভাবে হয়েছে? বাবা এরকম হঠাৎ, আর তোমরা আমাকে না জানিয়ে অন্তিম সংস্কারও করে দিয়েছ। ভিঘ্নেশের মা বলে, বেটা, সময় মতো অন্তিম সংস্কার না করা হলে তোমার বাবার আত্মা কষ্ট পেত, আর তাছাড়া ওইদিকে তোমার এক্সাম চলছিল, তাই বাধ্য হয়ে তোকে না জানিয়ে এসব করতে হয়েছে। তোর জায়গায় দাঁড়িয়ে তোর বন্ধু মানি সব কার্যক্রম কমপ্লিট করেছে। ভিঘ্নেশ জিজ্ঞাসা করে, মা এসব কি করে হয়েছে? ভিঘ্নেশের মা বলে, প্রত্যেক দিনের মতন তোর বাবা খেতে গিয়েছিল। সন্ধ্যার সময় সেখান থেকে ফেরার পথে তোর বাবা দেখে রাস্তায় একটি তার পড়ে আছে। একটু পর তখন বৃষ্টি হওয়ারই সম্ভাবনা ছিল, তাই তোর বাবা সেই কারেন্টের তারগুলো তুলে সাইডে নিয়ে রাখতে গিয়েছিল। আর তখন দুর্ভাগ্যবশত তারগুলোর থেকে শর্ট খেয়ে জায়গায় পড়ে যায়, আর শর্ট খাওয়ার ফলে জায়গায় তার মৃত্যু হয়। এসব কিছু বলতে বলতে ভিঘ্নেশের মা অনেক ইমোশনাল হয়ে পড়ে। ভিঘ্নেশ তার মাকে সামলে পরে তার ফ্রেন্ড মানির সাথে দেখা করতে যায়। মানি এসেও ভিঘ্নেশকে সবকিছু খুলে বলে। ভিঘ্নেশ মানিকে জিজ্ঞাসা করে, যেখানে বাবার মৃত্যু হয়েছে ওই জায়গাটা কোথায়? আমাকে নিয়ে চল সেখানে। কথা মতো মানি ভিঘ্নেশকে নিয়ে ওই জায়গায় গিয়ে উপস্থিত। আর এখানে আসা মাত্র ভিঘ্নেশ একজন ইনভেস্টিগেশন অফিসারের মতন সবকিছু ইনভেস্টিগেশন করতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি ভিঘ্নেশ আসলে ইনভেস্টিগেশন জার্নালিস্ট। সে এই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করেছে, তাই যে কোনো কিছু খতিয়ে দেখা তার একটি নেশা। এইভাবে তার বাবার মৃত্যুর কারণ সে খতিয়ে দেখছে। এখানে ভিঘ্নেশ তার বাবার ব্যবহার করা অনেক কিছুই খুঁজে পায়, যেমন তার বাবার জুতো, তার বাবা যে ব্র্যান্ডের লাল পানি টানতো সেই ব্র্যান্ডের বোতল, এরকম আরো অনেক কিছু। সবকিছু এক জায়গায় করার পর ভিঘ্নেশ তার বন্ধুকে বলে, তোর কি মনে হয় আমার বাবার মৃত্যুটা কি কোনো ন্যাচারাল মৃত্যু? মোটেও না, জেনে বুঝেই তাকে শক দিয়ে মার্ডার করা হয়েছে। মানি বলে, কি বলছিস তুই এসব? গ্রামের সবাই জানে তোর বাবা কিভাবে মারা গেছে, আর তুই বলছিস আরেকটা। কেনই বা তোর মনে হলো যে এটা একটি মার্ডার? ভিঘ্নেশ বলে, আমার বাবার এই ঘড়িটা, আমার বাবার জন্মদিনে আমি লন্ডন থেকে এই ঘড়িটি গিফট করেছিলাম। এই ঘড়ির একটি বিশেষত্ব হচ্ছে এই ঘড়িটি মানুষের হার্টবিটের মাধ্যমে চলে, আর যখন এই ঘড়িটি যার হাতে থাকবে তার হার্টবিট অফ হয়ে গেলে তখন সাথে সাথে ঘড়িটিও অফ হয়ে যাবে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আমার বাবার মৃত্যু রাত 10:30 থেকে 11টার মধ্যে, কিন্তু এই ঘড়ির টাইম অনুযায়ী আমার বাবার মৃত্যু রাত 9টার দিকে। শুধু তাই না, এর চেয়েও বড় একটি প্রমাণ হচ্ছে জন্মগতভাবেই আমার বাবার বাম পায়ে 6টি আঙ্গুল ছিল, আর এটা কেউ জানতো না যে যখন সে হাঁটতো বা কোথাও দাঁড়াতো তার 6 নম্বর আঙ্গুলটি মাটি স্পর্শ করতো না। কিন্তু এখানে তার পায়ের যেই চিহ্নগুলো দেখা যাচ্ছে সেখানে তার 6 নম্বর আঙ্গুলের চিহ্নও রয়েছে, যেটা আমার মতে একদমই ইম্পসিবল। তাই এটা শিওর যে অন্য জায়গায় মার্ডার করে এখানে নিয়ে এসে প্ল্যানিং করে সবকিছু সাজিয়েছে। এটা একটি প্রি প্ল্যানিং মার্ডার। এইভাবে ভিঘ্নেশ খুব স্মার্টলি সব তদন্ত করে বের করে ফেলেছে যে তার বাবার মৃত্যুটা আসলেই কোনো ন্যাচারাল মৃত্যু না। আর এখান থেকেই ভিঘ্নেশ তার বাবার মৃত্যুর রহস্য বের করতে শুরু করে। বাসায় এসে ওইসব লোকদের সব ডিটেলস কালেক্ট করে যাদের সাথে তার বাবার সম্পর্ক ছিল, বন্ধু, শত্রু, যাদের যাদের উপর সন্দেহ যায় তাদের সবাইকে। এখান থেকে ভিঘ্নেশ তার বাবার একজন ক্লোজ ফ্রেন্ড এক ডক্টরের সাথে গিয়ে দেখা করে। আর ঘটনা হচ্ছে ভিঘ্নেশের বাবার অ্যাকাউন্ট থেকে এই লোকটার অ্যাকাউন্টে 4 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছিল। তো ভিঘ্নেশ এই টাকার লেনদেনের উপর সন্দেহ করে লোকটার কাছে এসে জিজ্ঞাসাবাদ করছে। লোকটা বলে, আমার মেয়ের বিয়ের জন্য আমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম তো ঠিকই, কিন্তু টাকাগুলো আমি আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে তোমার বাবার অ্যাকাউন্টে আবার ট্রান্সফারও করে দিয়েছি, কেন তুমি সেটা দেখোনি? ভিঘ্নেশ তখন বুঝে যায় এই লোকটির সাথে তার বাবার মৃত্যুর কোনো কানেকশন নেই। তাই সে তাকে কোনো রকম কিছু একটা বলে সামলে নিয়ে ভিঘ্নেশ সেখান থেকে চলে যায়। বাসায় এসে ভিঘ্নেশ আবার তার ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে থাকে। একদম ছোট থেকে ছোট ক্লু সে হাতছাড়া করছে না। প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা লোক যাদের যাদের তার সন্দেহ হয় তাদের সবার কাছে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তার পরিচিত পুলিশের কাছ থেকেও সে এই কেসের সাহায্য নিচ্ছে। পাশাপাশি গ্রামের লোকদের অ্যাক্টিভিটিস চেক করার জন্য সে প্রত্যেকটা জায়গায় জায়গায় হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়, কারণ তার সন্দেহ হচ্ছে গ্রামেরই কেউ একজন তার বাবাকে মার্ডার করেছে।
এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। এরপর একদিন রাত্রে বিঘ্নেশ যখন কোথাও থেকে ফিরছিল, তাদের এলাকার এই লোকটি তাকে দেখে মনে মনে বলতে শুরু করে, আরে এটি তো বিঘ্নেশ বাবু, তার বাবার মৃত্যুর কারণটা তো তাকে বলতে হবে। এই বলে কিছু বলার জন্য বিঘ্নেশকে সে পিছন থেকে ডাক দেয়। কিন্তু যতক্ষণে বিঘ্নেশ গাড়ি দাঁড় করিয়ে পিছনে ঘুরবে, ততক্ষণে মুখোশ পরা একটি লোক এসে লোকটির মুখ চেপে ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। বিঘ্নেশ পিছনে ফিরে দেখে কেউই নেই, তবে তার কিছু একটা সন্দেহ ঠিকই হচ্ছিল, যার জন্য সে বাসায় এসে ওই জায়গায় যে হিডেন ক্যামেরাগুলো লাগিয়েছে সেগুলো চেক করতে শুরু করে। আর সে চেক করে দেখতে পায় সত্যি কেউ একজন ওই লোকটার মুখ চেপে ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছে, যাতে করে সে বিঘ্নেশকে কিছু বলতে না পারে। বিঘ্নেশ দেখতে পায় মাস্ক পরা সেই লোকটির হাতে ট্যাটু করা। কে হতে পারে এই লোকটা? কেনই বা সেই লোকটার মুখ চেপে ধরে সে এভাবে নিয়ে গেল? তার মাথায় তো কিছুই ঢুকছে না। মনে মনে বলতে থাকে শুধু হিডেন ক্যামেরা দিয়ে কাজ হবে না, মানুষের ভয়েস শোনা যায় ওইরকম কিছু একটা লাগাতে হবে। এই বলে সে পরের সিনেই গিয়ে প্রত্যেকটার ক্যামেরার পাশে একটা একটা করে ভয়েস রেকর্ডার লাগিয়ে দেয়। এসব করে বাসায় ফিরে আসতেই কেউ একজন তার দরজায় এসে নক করে। বিঘ্নেশ বাইরে এসে দেখে সেখানে কেউই নেই, কিন্তু নিচে একটি বক্স পড়ে আছে, আর বক্সটির ভিতরে একটি কেক ও সাথে একটি চিঠি রাখা ছিল। চিঠি খুলে বিঘ্নেশ পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, তুমি শুধু শুধুই তোমার বাবার মৃত্যুর পিছনে লেগে আছো। ইনভেস্টিগেশন তুমি এখানেই বন্ধ করো, না হলে তুমি খুব বিপদে পড়বে। বিঘ্নেশ বুঝে যায় কেউ তাকে ভয় দেখানোর জন্য এই কাজটা করেছে, কিন্তু সে যে ইনভেস্টিগেশন করছে এটা তো তার বন্ধু মানি ছাড়া আর কেউ জানে না, আর মানি যে কাউকে বলেছে এটাও হতে পারে না। তার মানে নিশ্চিত কেউ না কেউ বিঘ্নেশের প্রত্যেকটা কদম বা প্রত্যেকটা চাল ফলো করছে। এটা বলতে সত্যি এখানে আমরা দেখি এই মেয়েটি দূর থেকে বিঘ্নেশের উপর নজর রাখছিল, অর্থাৎ চিঠিটা মেয়েটি সেখানে রেখেছে। কে এই মেয়েটা? কেনই বা বিঘ্নেশকে সে ইনভেস্টিগেশন বন্ধ করতে ভয় দেখাচ্ছে? এই সব কিছুই আমরা ধীরে ধীরে গিয়ে জানতে পারবো। সিন শিফট হয় পরের দিন। বিঘ্নেশ যেই ভয়েস রেকর্ডারগুলো লাগিয়েছিল বসে বসে সেগুলো চেক করছে, আর এখানে সে একটি ভয়েস রেকর্ডে শুনতে পায় কেউ একজন তাকে উদ্দেশ্য করে বলছে, তুমি যত কিছুই লাগাও না কেন, তোমার বাবার মৃত্যু ন্যাচারাল মৃত্যুই, আর এটাই সত্যি। কোনোদিনও তুমি এটিকে মার্ডার বলে প্রমাণ করতে পারবে না। এসব শুনে বিঘ্নেশ তাড়াতাড়ি করে সেইখানে চলে যায় যেখান থেকে এই ভয়েসটি শোনানো হচ্ছিল। গিয়ে দেখে এগুলো ওই মেয়েটাই করছে, যাকে আমরা একটু আগেই দেখেছিলাম। বিঘ্নেশকে দেখা মাত্রই মেয়েটি সেখান থেকে পালানো শুরু করে। বিঘ্নেশ অনেকক্ষণ ধরেই মেয়েটির পিছু করে, কিন্তু এক পর্যায়ে গিয়ে মেয়েটিকে আর দেখতে পায় না। এইভাবে মেয়েটিকে পিছু করতে করতে সে জঙ্গলের দিকে চলে গিয়েছিল। আর এখানে আমরা দেখতে পাই জঙ্গলে আগে থেকেই মুখোশ পরা কিছু লোক বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। বিঘ্নেশ না বুঝে মতো তারা সবাই তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু বিঘ্নেশ বুঝে যায় আর তাদের হামলা থেকে বাঁচার জন্য সে পালাতে শুরু করে। এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে একটি ফাইট শুরু হয়। বিঘ্নেশ তাদের সবাইকে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে ফেলে। আর এখানে একজনের হাতে সে ওই ট্যাটুটা দেখতে পায়, যেরকম ট্যাটু সে হিডেন ক্যামেরায় ওই লোকটার হাতে দেখেছিল, অর্থাৎ মুখোশ পরা যেই লোকটি আরেকটি লোকের মুখ চেপে ধরে নিয়ে যাচ্ছিল, এটাই ছিল সেই লোকটি। বিঘ্নেশ সেই লোকটিকে মারতে মারতে জিজ্ঞাসা করে, বল, আমার বাবার মৃত্যুর সাথে তোদের সম্পর্ক কি? কেন তোরা আমাকে মারতে চাস? বিঘ্নেশ তাকে এইসবই জিজ্ঞাসা করছিল, কিন্তু লোকটা তার সাথে করে নিয়ে আসা কিছু একটা খেয়ে জায়গায় নিজেকে সেখানেই শেষ করে দেয়। বিঘ্নেশও সেখান থেকে উঠে আফসোস করতে শুরু করে যে সে এতদিন পরে গিয়ে একটি ক্লু হাতে এসেছে আর এটাও হাতছাড়া হয়ে গেল। এসব বলতে বলতে যখনই সে একটু এদিক থেকে ওদিক ফিরে, পিছনে থাকা সেই লোকটা নিমিষের মধ্যেই উধাও হয়ে যায়। তার মানে আসলে সে মারা যাওয়ার নাটক করেছিল। পাশাপাশি এখানে আমরা দেখি ওই মেয়েটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল আর মনে মনে বলছিল, এসবের পিছনে যেই থাকুক না কেন, তুমি সেটা জীবনেও বের করতে পারবে না, আমি সেইটা হতে দিবই না। সিন চলে যায় পরের দিন। বিঘ্নেশের মাথায় একটা আইডিয়া আসে। ঘটনার সময় যে কাপড়টা তার বাবা পরেছিল সেই কাপড়ে খুনের নিশ্চয়ই কোনো না কোনো ফিঙ্গারপ্রিন্ট লেগে আছে। সেই কাপড়ের একটা টুকরো যদি সে পেয়ে যায় না, তাহলে সে খুনিকে ইজিলি বের করে নিতে পারবে। সাথে সাথে বিঘ্নেশ ওই জায়গায় গিয়ে উপস্থিত যেখানে তার বাবার অন্তিম সংস্কার করা হয়েছিল। এখানে সে খোঁজাখুঁজি করে বিঘ্নেশ তার বাবার শার্টের একটি বোতাম খুঁজে পায়, যেই বোতামটিতে কারো রক্ত লেগেছিল। বোতামটিকে ফরেন্সিক টেস্টের জন্য বিঘ্নেশ তার পরিচিত এক ফরেন্সিক এক্সপার্টের কাছে পাঠিয়ে দেয়। সেও বোতামটিকে ল্যাবে নিয়ে সবগুলো ডিটেলস কালেক্ট করতে শুরু করে। সবকিছু চেক করার পর বিঘ্নেশকে কল করে বলে, এই বোতামটিতে যেই ব্লাডগুলো পাওয়া গেছে সেগুলো তোমার বাবার না, এগুলো অন্য কারো ব্লাড। অনেক রেয়ার একটি ব্লাড গ্রুপ, সচরাচর সবার মধ্যে এই ব্লাড গ্রুপ পাওয়া যায় না, শুধু একজন দুইজন। এখন গ্রামের এতগুলো মানুষের মধ্যে এই ব্লাড গ্রুপটি কার? বিঘ্নেশ সেটিকে বের করার জন্য একটা প্ল্যান বানায়। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বানিয়ে তারা গ্রামের প্রত্যেকটা লোকের ব্লাড স্যাম্পল কালেক্ট করে নেয়। এই স্যাম্পলগুলোকে আবার ল্যাবে পাঠিয়ে দেয় ওই ব্লাড স্যাম্পলটার সাথে ম্যাচিং করে দেখার জন্য।
যে এটা আসলে কার সাথে ম্যাচিং হয়। ডক্টর তার ল্যাবে নিয়ে এসে সবকিছু চেক করার পর পরের দিনই বিঘ্নেশকে কল করে জানায়, তোমার জন্য গুড নিউজ, বোতামে পাওয়া সেই ব্লাডগুলো তোমাদের এলাকার সুজাতা নামের কোনো এক মহিলার। তাকে খুঁজে বের করো, হয়তো কিছু না কিছু একটা পেতে পারো। বিঘ্নেশ তাদের পুরো গ্রামের সুজাতা নামের মহিলাটিকে খুঁজতে শুরু করে দেয়। এমনকি এক পর্যায়ে গিয়ে সেই মহিলাটিকে সে পেয়েও যায়। সোজা গিয়ে তাকে ধরে, জিজ্ঞাসা করে যে বল, আমার বাবার সাথে তোর সম্পর্ক কি, কেন আমার বাবাকে মেরেছিস। সুজাতা প্রথম দিকে কিছু না বলতে চাইলে বিঘ্নেশ তাকে কোষে 2-4টা লাগিয়ে দেয়। এরপর সুজাতা বলতে শুরু করে, আমার স্বামী প্রতিদিন নেশা করে এসে আমাকে মারধর করত। একদিন যখন এভাবে মারছিল তখন আমার মাথায় আঘাত লাগে। নিজেকে বাঁচানোর জন্য যখন আমি পালাতে শুরু করি তখনই রাস্তায় তোমার বাবার সাথে আমার ধাক্কা লাগে। তোমার বাবার কাছ থেকে আমি সাহায্য চাই। উনি আমাকে হসপিটাল নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়, আর তখন আমার ব্লাডগুলো হয়তো তার শার্টে লেগেছে। এছাড়া আমি আর কিছুই জানি না। তোমার বাবার মৃত্যুর সাথে আমার কোনো কানেকশন নেই। বিঘ্নেশ অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও মহিলাটি পরিষ্কার জানিয়ে দেয় এসব ছাড়া সে আর কিছুই জানে না। বিঘ্নেশ সেখান থেকে চলে আসে। এর পরপরই বিঘ্নেশ আরেকটা বিষয় জানতে পারে, যেদিন তার বাবার মৃত্যু হয়েছিল সেদিন তার বাবার সাথে সুধার নাইডু নামের একটি লোকের সাথে ঝগড়া হয়েছিল। ব্যাস, বিঘ্নেশ বেরিয়ে পড়ে সেই সুধার নাইডু নামের লোকটিকে ধরতে। পরের সিনে এসে সে সেই নাইডু নামের লোকটিকে ধরে আর সোজাসুজি জিজ্ঞাসা করে যে বল, তুই আমার বাবাকে কেন মেরেছিলি। সুধাকর নাইডু বলে, আমি তোমার বাবাকে কেন মারতে যাব, আমি তোমার বাবাকে মারিনি। হ্যাঁ, সেদিন তোমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছিল ঠিকই, আসলে তোমার বাবার কাছ থেকে আমি 5 লাখ টাকা ঋণ নিয়েছিলাম, কিন্তু সময় মতো আমি টাকাগুলো পরিশোধ করতে পারিনি। এখন এটার জন্য তোমার বাবা আমাকে মারার জন্য লোকই পাঠিয়ে দিয়েছিল, যার জন্য সেদিন তোমার বাবার সাথে ফ্যাক্টরিতে আমার ঝগড়া হয়েছিল। এসব বলে নাইডু বিঘ্নেশকে সামলে নেওয়ার তো চেষ্টা করে, কিন্তু বিঘ্নেশ তার কথার উপর একটুও বিশ্বাস হচ্ছে না, যার জন্য সাথে সাথে ওই ফ্যাক্টরিতে চলে যায় যেখানে তার বাবার সাথে সেদিন সুধাকর নাইডুর ঝগড়া হয়েছিল। এদিকে বিঘ্নেশ সেখানে যাওয়ার জন্য বের হয়, আর এদিকে সুধাকর নাইডু তার লোকজনদেরকে কল করে বলে দেয় বিঘ্নেশ সেখানে যাচ্ছে, তোমরা তাকে সামলে নিও। তো বিঘ্নেশ সেখানে যাওয়া মাত্রই দেখে এখানে ফ্যাক্টরির দায়িত্বে যে লোকটি ছিল সে বিঘ্নেশকে দেখেই এখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু বিঘ্নেশ তাকে ধরে জিজ্ঞাসা করতে শুরু করে, তুই আমাকে দেখে পালাচ্ছিস কেন। লোকটি বলে, কই ভাই, না তো, আমার তো ডিউটি শেষ, এজন্য আমি চলে যাচ্ছিলাম। বিঘ্নেশ বলে, এখানে সিসিটিভি ফুটেজ কোথায়, আমাকে দাও। লোকটি প্রথম দিকে তো ডাইরেক্ট বলে দেয় যে এখানে কোনো সিসিটিভি নেই, কিন্তু যখন বিঘ্নেশ তাকে 2-4টা লাগায় তারপরে গিয়ে সে তার মুখ খুলে বলে অনেকদিন আগেই সে সিসিটিভি হার্ড ড্রাইভ খুলে বের করে ফেলে দিয়েছিল। এর কারণ হচ্ছে এই ফ্যাক্টরিতে কিছু ইলিগাল কাজ হতো, কয়েকদিন আগে পুলিশের রেড পড়েছিল, এজন্য তারা ভয়ে এরকমটা করেছিল। তো বিঘ্নেশ পিছনে গিয়ে ওই জায়গায় হার্ড ড্রাইভ খুঁজতে শুরু করে। এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে হার্ড ডিস্কটি পেয়ে যায়, আর তাড়াতাড়ি বাসায় গিয়ে সে সেটিকে চেক করতে শুরু করে। চেক করতে গিয়ে সে সেখানে যা দেখে, এটা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা, কারণ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার বাবাকে আসলে অন্য কেউ মারেনি, বরঞ্চ বিঘ্নেশ নিজেই তার বাবাকে মারছে। এখানেই চলে আসে মুভির জবরদস্ত একটি টুইস্ট। এসব দেখে তো বিঘ্নেশের একদমই হুঁশ উড়ে যায়, কি হচ্ছে কি এসব। বিঘ্নেশের মাথায় তো তখন কিছুই ঢুকছে না, বলতে শুরু করে, আমার বাবাকে আমি মারছি, এইটা আমি কখন করলাম আবার, আমার তো কিছুই মনে পড়ছে না। তো বিঘ্নেশ সেখানে নোটিস করে তখন তার মোবাইলে কেউ একজন মেসেজ করেছিল, শ্রাবণী নামে কোনো একটি মেয়ে। মেসেজে শ্রাবণী নামের মেয়েটি লিখেছিল, বিঘ্নেশ, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, আমার জন্য ওয়েট করো, আমি আসছি। কিন্তু বিঘ্নেশের তখন কিছুই মাথায় ঢুকছে না, এই শ্রাবণীটা কে আবার, এ তাকে কখন মেসেজ করলো, আর সে ফ্যাক্টরিতেই বা কখন গেল। সে তার মোবাইলে মেসেজে সব জায়গায় চেক করতে শুরু করে কোনো শ্রাবণী নামের কেউ আছে নাকি, কিন্তু দেখা যায় না, শ্রাবণী নামের কোনো নাম্বার তার মোবাইলেই নেই। বিঘ্নেশ কোনো রকম সেই ফুটেজটি থেকে নাম্বারটি কালেক্ট করে, সেটাতে কল করে দেখছে যে এটা কার নাম্বার। এই লোকটা কলটা রিসিভ করে। বিঘ্নেশ তাকে জিজ্ঞাসা করে যে এটা কি শ্রাবণীর নাম্বার, কিন্তু লোকটা বলতে শুরু করে, আরে ভাই, কোন শ্রাবণী, কে শ্রাবণী, 2 দিন আগে নাম্বারটা আমি কিনেছি, তুমি ভুল নাম্বারে ডায়াল করেছ। এই বলে লোকটা কলটা কাট করে দেয়। বিঘ্নেশ নাম্বারটা ডিটেলস কালেক্ট করার জন্য তার এক সাইবার এক্সপার্ট বন্ধুকে কল করে। নাম্বারটা তার বন্ধুকে দিয়ে বলে, এটা চেক করো যে এই নাম্বারটি 1 বছর আগে শ্রাবণী নামের কোনো মেয়ে ইউজ করেছিল কিনা। কথা মতো তার বন্ধুর সবগুলো ডিটেলস কালেক্ট করে বিঘ্নেশকে পাঠিয়ে দেয়। বিঘ্নেশ এই শ্রাবণী নামের মেয়েটির সব ডিটেলস পেয়ে যায়। এখন এই সূত্র ধরে সে এই কেসটি এগিয়ে নিয়ে যাবে, কারণ এই শ্রাবণী আসলে অন্য কেউ নয়, এটা ছিল ওই মেয়েটাই যে শুরু থেকে বিঘ্নেশের উপর নজর রাখছিল। বিঘ্নেশও সাথে সাথে শ্রাবণীর ডিটেলস কালেক্ট করে। পরের সিন থেকে উল্টো তার উপরেই নজর রাখতে শুরু করে। এমনকি সুযোগ বুঝেও একদিন বিঘ্নেশ শ্রাবণীকে কিডন্যাপও করে নেয়। মুখ সবকিছু বেঁধে সে শ্রাবণীকে ভয় দেখাতে শুরু করে। জিজ্ঞাসা করে যে বল, তুই আমার সাথে কি গেম খেলছিস, আমার বাবার মৃত্যুর সাথে তোর কি কানেকশন, আর আমার মোবাইলে তোর নাম্বারটা কোত্থেকেই বা এসেছিল।
শ্রাবণী যদিও প্রথম দিকে কিছুই বলতে চাইছিল না, কিন্তু ভিঘ্নেশ তাকে উল্টাপাল্টা ইঞ্জেকশন লাগিয়ে দেওয়ার ভয় দেখালে শ্রাবণী সবকিছু বলতে শুরু করে। বলে, ভিঘ্নেশ, আমি তোমার শত্রু না, বরঞ্চ আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি একজন ইনভেস্টিগেশন জার্নালিস্ট ছিলে, আর আমি ছিলাম সাধারণ একজন রিপোর্টার। এখান থেকে সিন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। শ্রাবণী এবং ভিঘ্নেশ তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, আর তাদের ভালোবাসার সম্পর্ক আজ কয়েক বছর পার হয়ে যাচ্ছে। একটা গানে গানে আমাদের বেশ কিছুক্ষণ তাদের ভালোবাসার সিনগুলো দেখানো হয়। বেশ কিছুদিন ধরে জমিয়ে প্রেম করার পর একদিন ভিঘ্নেশ শ্রাবণীকে তার বাসায় নিয়ে যায় তার বাবা মার সাথে পরিচয় করাতে। কিন্তু এখানে আমরা দেখি শ্রাবণীকে দেখার মাত্রই ভিঘ্নেশের বাবা তার উপর খারাপ নজর দিতে শুরু করে। আমাদের বুঝতে আর দেরি থাকে না যে লোকটার ক্যারেক্টার আসলে কেমন। এমনকি লোকটি শ্রাবণীকে একটু একা পেয়ে তাকে এদিক সেদিক টাচ করতে শুরু করে দেয়। বিষয়টা অবশ্য শ্রাবণীর মোটেও পছন্দ হয় না, তাই সে কাউকে কিছু না বলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখন সেখান থেকে চলে আসলে কি হবে? তার বয়ফ্রেন্ডের বাবা যে এই টাইপের লোক হবে সে কিছুতেই মানতে পারছে না, যার জন্য সে ভিঘ্নেশের বাবার ব্যাপারে তল্লাশি নিতে শুরু করে। আর কয়েকদিন তার পিছু করার পর শ্রাবণী জানতে পারে ভিঘ্নেশের বাবা আসলে একজন ওমেনাইজার, মানে এমন এক খারাপ ক্যারেক্টারের লোক। কোনো মহিলাকে যদি তার একবার পছন্দ হয়ে যায় বা কোনো রকম মনে ধরে, তাহলে সে তাকে ভোগ করবেই করবে। এই বিবাহিত মহিলাগুলো টাকার জন্য বেজে যেত বা টাকার বিশেষ প্রয়োজন থাকতো, সে তাদেরকেই টার্গেট করত। এরপর টাকা ধার দেওয়ার নাম করে সময় মতো যখন তারা টাকাগুলো দিতে পারতো না, তখন সে ওই সুযোগটার ফায়দা উঠিয়ে অসহায় মহিলাগুলোর সাথে খারাপ কাজ করত। যদি এটাতেও কাজ না হতো, তবে সে ডাইরেক্ট তাদের স্বামীদের মারিয়ে দিত। মানে বলা যায় ভিঘ্নেশের বাবা এমন এক ধরনের সাইকো ছিল যে তার পছন্দ হওয়া মহিলাটিকে ভোগ করতে সে যে কোনো পর্যায়ে চলে যেতে পারবে। একদিন মধুমণি নামের স্কুলের একজন টিচার ভিঘ্নেশের বাসায় যায় তার বাবাকে তাদের স্কুলের একটা ফাংশনে ইনভাইট করতে, কারণ সে আসলে এই এলাকার সারপাঞ্চ। এবারও ঠিক ভিঘ্নেশের বাবার খারাপ নজর মধুমণি টিচারের উপর। প্ল্যান বানাতে শুরু করে একেও কিভাবে ভোগ করা যায়। প্ল্যান বানিয়ে একদিন সে মধুমণি টিচারের স্বামীকে মিথ্যা একটি কেসে ফাঁসিয়ে পুলিশদের দিয়ে ধরিয়ে দেয়, কারণ পুলিশগুলোও ছিল আসলে তারই গোলাম। পুলিশগুলো মধুমতি টিচারের স্বামীকে ধরে নিয়ে যায়। এখন সাহায্যের জন্য মধুমণি টিচারও অফকোর্স ভিঘ্নেশের বাবার কাছেই যাবে, কারণ সে যে গ্রামের সারপাঞ্চ ছিল। কথা মতো সে যখন ভিঘ্নেশের বাবার কাছে সাহায্যের জন্য যায়, ভিঘ্নেশের বাবাও নাটক করতে শুরু করে। বলে, চিন্তা করো না, পুলিশগুলো তো আমারই ইশারায় চলে, এক্ষুনি একটা কল করব, দেখবে তোমার স্বামী এখন বাসায়। এই বলে সে থানায় কল করে আর মধুমণি টিচারের স্বামীকে ছেড়ে দিতে বলে। এখন প্ল্যান মতো পুলিশগুলো এর জন্য 1 লাখ টাকা ডিমান্ড করে, আর অফকোর্স মধুমণি টিচারের কাছে অত টাকা নেই। এই সুযোগটারই ফায়দা উঠিয়ে ভিঘ্নেশের বাবা তাকে টাকা দিয়ে তার জামিন করাতে সাহায্য করে। জেল থেকে বের হয়ে মধুমণি টিচারের স্বামী ভিঘ্নেশের বাবার কাছে গিয়েছিল তাকে ধন্যবাদ জানাতে। বলে, স্যার, আপনি আমার যে উপকারটা করেছেন, আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। ভিঘ্নেশের বাবা বলে, পারবে পারবে, তোমার ওয়াইফকে আমার কাছে একদিনের জন্য, শুধুমাত্র একটা দিনের জন্য পাঠিয়ে দাও। এটা শুনে মধুমণির স্বামী অনেক পরিমাণে রেগে যায়, ধরে ভিঘ্নেশের বাবাকে বকাঝকা করতে শুরু করলে ভিঘ্নেশের বাবা তাকে জায়গায় মেরে ফেলে। এমনকি বিষয়টা এই বলে চালিয়ে দেয় থানায় ধরে নিয়ে যাওয়ায় সে লজ্জায় অপমানে আত্মহত্যা করে নিয়েছে। মধুমণির স্বামী তাকে এই অবস্থায় দেখে অনেক কান্না করে। সে কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হয়ে গেল। এইবার ভিঘ্নেশের বাবা তার সামনে গিয়ে তার আসল রূপ দেখিয়ে দেয়। সে রাতে মধুমণির বাসায় গিয়ে তাকে ধমকাতে শুরু করে, বলে, তুমি আমার টাকা কবে দিবে? মধুমণি বলে, দেখুন, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, টাকা জোগাড় করতে পারলে দিয়ে দিব। ভবানী এবার তার আসল রূপটা দেখিয়ে দেয়, বলে, ঠিক আছে, তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে সমস্যা নেই, ভিতরে রুমে চলো, আমার ইচ্ছেটা পূরণ করে দাও, তাহলেই হয়ে যাবে। এইবার গিয়ে মধুমণি বুঝতে পারে এই লোকটার আসল মতলব কি। অনেক করে তাকে হাত জোর করে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ভবানী তাকে ভয় দেখায়। যদি তার কথায় রাজি না হয় তাহলে সে পুরো গ্রামে এটা ছড়িয়ে দিবে যে মধুমণি তাকে তার বাসায় ডেকেছে। মধুমণির কাছেও আর কোনো উপায় নেই, ভবানীর কথা মতোই তাকে এসব করতে হয়। এদিকে মধুমণির ছোট ছোট 2টা সন্তান ছিল, তারা তাদের রুম থেকে সবকিছু শুনে নিয়েছে যে কিভাবে ভবানী তাদের মাকে ব্ল্যাকমেল করছে, তার উপর অত্যাচার করছে। এমনকি একদিন দুদিন নয়, প্রত্যেক দিন ধরে ভবানী এরকম অত্যাচার চালাতেই থাকে। মধুমণির উপর হওয়া অত্যাচারগুলো তাদের ছেলেরা আর সহ্য করতে পারছিল না, যার জন্য মধুমণির ছেলেরা সিদ্ধান্ত নেয় তাদের মায়ের উপর হওয়া অত্যাচার এবং এসব কিছু লিখে তারা সেটা কালেক্টরের কাছে পাঠাবে। ডিস্ট্রিক্ট কালেক্টরের কান অবধি যদি এই খবরটি পৌঁছাতে পারে তাহলে কোনো না কোনো একটা সমাধান পাওয়া যাবে। তারা ভবানীর উপর অ্যাকশন নিবে। বাচ্চাগুলো তাদের মায়ের উপর হওয়া অত্যাচারগুলো চিঠিতে লিখে ঠিকই, কিন্তু এটা কালেক্টরের কাছে কিভাবে পাঠাবে
ওই ব্যাপারে তারা জানে না। ছোট বাচ্চা তো, বুঝতেই তো পারছেন। এই ব্যাপারে জানার জন্য ভরসা করে তাদের এক টিচারের কাছে জিজ্ঞাসা করে। কিন্তু এও ছিল ভবানীরই লোক, আরেকজন হারামি। সে কল করে ভবানীকে সবকিছু বলে দেয়, যা সাথে সাথে ভবানীও তার লোকদেরকে লাগিয়ে দেয় এই বাচ্চাগুলোকে শেষ করে দেওয়ার জন্য। ভবানীর লোকজনরা বাচ্চাগুলোকে ধরার জন্য অনেকক্ষণ ধরে তাদের পিছু করে। বাচ্চাগুলো পালাতে পালাতে এক পর্যায়ে পড়ে যায়, পড়ে গিয়ে বিঘ্নেশের সামনে পড়ে। এখন বিঘ্নেশকে দেখে গুন্ডাগুলোর সাথে সাথে সেখান থেকে চলে যায়। এইদিকে বিঘ্নেশ বাচ্চাগুলোর কাছ থেকে যখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোমরা এইভাবে দৌড়াচ্ছ কেন, বাচ্চাগুলো যখন সব সত্যি কথাগুলো বলে দেয় যে তার বাবা এরকম এরকম কাজ করেছে, এসব শুনে বিঘ্নেশ তো একদমই হতবাক। এই সুযোগে শ্রাবণীও বিঘ্নেশকে বলে যে হ্যাঁ বিঘ্নেশ, এরা সত্যি, তোমার বাবার ক্যারেক্টার এরকমই। এই বলে শ্রাবণীও যেসব প্রমাণগুলো কালেক্ট করেছিল সেই প্রমাণগুলো বিঘ্নেশকে দেখায়। প্রমাণ সহ সবকিছু দেখার পর বিঘ্নেশের মাথার উপর আকাশ ভেঙে পড়ার অবস্থা। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। যেই বাবাকে সে এতটা সম্মান করে, এতটা শ্রদ্ধা করে, সেই নিজের বাবাই এতটা খারাপ, এটা কিভাবে সে সহ্য করবে। অভিমান করে কয়েকদিন সে বাসাও যায় না। অন্যদিকে তাদের বাসায় তখন শহর থেকে বিঘ্নেশের এক কাজিন তাদের বাসায় বেড়াতে এসেছিল। এখন নিজের ভাইয়ের সেই মেয়েকে দেখেও ভবানী তার উপর খারাপ নজর দেয়। ভবানী লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে খারাপভাবে দেখতে শুরু করে। আর এখানে গিয়েও তার ওয়াইফও বিষয়টা জেনে যায়, কিন্তু মনে মনে কষ্ট পাওয়া ছাড়া তাদের আর কিছুই করার নেই। এখন ওই রাতে ভবানী তার হাওয়াজ মেটানোর জন্য সুজাতা নামের ওই মহিলাটার বাসায় গিয়েছিল। এই সুজাতা ছিল মূলত একজন প্রস্টিটিউট, কিন্তু আজকে ভবানীকে তার সাথে শোয়ার জন্য মানা করে দেয়। তার নাকি একটা কাজ আছে। এই শুনে ভবানী রেগে যায়। কি, তুই আমার মুখের উপর না করবি, এসব বলেই সুজাতাকে সে মারধর করতে শুরু করে। সুজাতার মাথায় আঘাত লাগে, আর তখনই মূলত তার রক্ত ভবানী শার্টের বোতামে লেগেছিল। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, যদি এটাই হয় ঘটনা, তাহলে সুজাতা বিঘ্নেশকে মিথ্যা কেন বলেছে? আশা করি এই প্রশ্নের উত্তর একটু পরেই পেয়ে যাবেন। ওইদিকে ভবানীর ওয়াইফ ভবানীর ক্যারেক্টারের ব্যাপারে জানার পর যেন বিঘ্নেশের কাজিনটার সাথে কোনো খারাপ কিছু হয়ে না যায়, এই জন্য তাড়াতাড়ি সে তার এক আপন লোক নাইডুকে ডেকে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু ওইদিকে খবর ভবানীর অবধি পৌঁছে গেছে। কিন্তু এবার তার হাউস মেটানোর জন্য সে মেয়েটার পিছনে লেগে যায়। মেয়েটাও বিঘ্নেশকে কল করে বলে, আমাকে বাঁচাও, তোমার বাবাও তার লোক আমার পিছু লেগেছে। বিঘ্নেশ নাইডুর সাথে কথা বলে জলদি তাদেরকে কোথাও গিয়ে লুকিয়ে পড়তে বলে, ততক্ষণে সে সেখানে চলে আসবে। নাইডু মেয়েটিকে নিয়ে পাশের একটি ফ্যাক্টরিতে লুকানোর তো চেষ্টা করে, কিন্তু তাদের পিছে পিছে ভবানীও সেখানে চলে আসে। আর যখনই ভবানী মেয়েটার সাথে খারাপ কিছু করতে যাবে, তখনই সেখানে বিঘ্নেশও এসে হাজির। বিঘ্নেশ তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে বাবা, তুমি এসব একদমই ঠিক করছো না, এ তোমার নিজের মেয়ের মতো, আর তুমি তার সাথে, ছি, তুমি তো আমার মধুমণি টিচারকেও ছাড় দাওনি, এসব বন্ধ করো এবার। ভবানী বলে, বেটা তুই এসব বুঝতে পারবি না, তুই বাসায় যা, বাসায় চলে যা। কিন্তু বিঘ্নেশ কিছুতেই সেখান থেকে যাবে না, আর ভবানীও মেয়েটিকে ছাড়ছে না। এসব নিয়ে বাড়াবাড়ি হতে হতে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায়। বিঘ্নেশ মেয়েটাকে বাঁচানোর জন্য তার বাবার গায়ে হাত তুলে বসে। অন্যদিকে তখন শ্রাবণীও বিঘ্নেশকে কল করছে, কলে না পেয়ে মেসেজ করে। এই সুযোগে ততক্ষণে ভবানীও উঠে বিঘ্নেশকে মারধর করতে শুরু করে দেয়, আর বলতে শুরু করে, কিরে, তোকে এখান থেকে চলে যেতে বলেছিলাম না? ছোটবেলা থেকে এসব করার আমার স্বপ্ন ছিল, কি মনে করেছিস এত সহজেই সব ছেড়ে দিব আমি? জীবনেও না। একমাত্র আমার মৃত্যুর সাথে আমার এই অভ্যাসটা শেষ হবে। একমাত্র আমার ছেলে বলে এতক্ষণ বেঁচে আছিস, কিন্তু আর না। আমার সত্যতা যেহেতু জেনেই গেছিস, তাহলে তোকেও মরতে হবে। এইসব বলেই সাইকো ভবানী তো বিঘ্নেশকে জানেই মারতে যাচ্ছিল। বিঘ্নেশও আর কোনো উপায় না দেখে এই সাইকোর হাত থেকে মেয়েদের ইজ্জত বাঁচানোর জন্য পাশে পড়ে থাকা কারেন্টের একটা শর্ট দিয়ে ভবানীকে জায়গায় মেরে ফেলে দেওয়া হয়। নিজের বাবাকে নিজের হাতে এভাবে জানে মারতে হয়েছে। এতে বিঘ্নেশ অনেক বেশি কষ্ট পায়। ওইখানে সেও বেহুশ হয়ে যায়। শ্রাবণী তাড়াতাড়ি এসে তাকে হসপিটালে নিয়ে যায়। কোনো রকম তাকে বাঁচানো গেলেও এসবের কারণে বিঘ্নেশ এতটাই ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল, নিজেকে শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় সে। আর এই যাত্রায় ঠিক টাইমে হসপিটালে নিয়ে যাওয়ার ফলে কোনো রকম সে বেঁচে যায়। বিঘ্নেশের এমন অবস্থায় তার মা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। ডক্টর জানায় সে হুঁশ আসলে আবার এরকমটা করতে পারে। বিঘ্নেশের মা কান্না করতে করতে ডক্টরকে বলে যে কিছু একটা করে তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, আবারও সেই আগের রূপে। অনেক চিন্তা ভাবনা করার পর ডক্টর বলে একটা উপায় আছে, কিন্তু অনেক রিস্কি। তার ব্রেন সেল থেকে সেই এক্সাক্ট ঘটনাকে রিমুভ করা, মানে সোজা ভাষায় বলা যায় তার ব্রেন থেকে তার বাবার মৃত্যুর ঘটনাকে পুরোপুরিভাবে ডিলিট করে দেওয়া। মেডিকেলি ট্রিটমেন্টের মাধ্যমে এটা সম্ভব, কিন্তু আজ পর্যন্ত খুব অল্প লোকের উপরেই এটা ট্রাই করা হয়েছে। বিঘ্নেশের মা বলে, যত টাকা লাগবে লাগুক, আপনি আমার ছেলেকে ঠিক করে দিন। ডক্টরও বলে, আমরা আমাদের কাজ শুরু তো করতে পারি, কিন্তু এর জন্য পেশেন্টেরও লিগ্যালি অনুমতি প্রয়োজন।
আপনারা গিয়ে দেখুন এর জন্য কোনো রকম তাকে রাজি করাতে পারেন কিনা। কথা মতো ভিঘ্নেশের মাও ভিঘ্নেশের কাছে সবকিছু বলে তাকে রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু ভিঘ্নেশ কিছুতেই মানছে না। অবশেষে ইমোশনালি অনেক বোঝানোর পর, অনেক কান্নাকাটি করার পর গিয়ে ভিঘ্নেশ তার মায়ের দিকে তাকিয়ে রাজি হয়। কিন্তু ডক্টর ভিঘ্নেশের মাকে এটাও পরিষ্কার বলে দেয়, যেহেতু শ্রাবণীর সাথেও এসবের কানেকশন আছে আর তাকে বাসায় নিয়ে আসার পরেই এসব হয়েছে, আর শ্রাবণীর কথাও যদি তার মনে থাকে তাহলে এই অপারেশনটা করে কোনো লাভ হবে না। শ্রাবণীর সাথে মিশলে আবার তার সব মনে পড়ে যেতে পারে, মানে সোজা কথায় শ্রাবণীর স্মৃতিও তার ব্রেন থেকে ডিলিট করতে হবে। এইসব শুনে শ্রাবণীর যদিও একটু কষ্ট হয়, তারপরও বলে কোনো সমস্যা নেই, ভিঘ্নেশ বেঁচে থাকুক এটাই আমার চাওয়া। এইভাবে ভিঘ্নেশের অপারেশন শুরু হয় আর তারা অপারেশন সাকসেসও হয়। তার বাবার মৃত্যুর ঘটনাগুলো এবং শ্রাবণীর স্মৃতিগুলো তার ব্রেন থেকে ডিলিট করে দেওয়া হয়। নতুন করে তার জীবন শুরু হয় 1 বছর পিছন দিক থেকে, মানে যখন সে লন্ডনে লেখাপড়া করতে গিয়েছিল এবং লন্ডন থেকে ফিরছিল। ওই পর্যন্ত তার মনে থাকবে এরপর কি হয়েছিল, সেগুলো সব কিছু ভুলে গেছে। গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা ভিঘ্নেশের মায়ের পাশে দাঁড়াবে, তাদেরকে সাহায্য করবে যাতে ভিঘ্নেশের কিছু মনে না পড়ে। তারা ওই রকম করেই চলবে, কারণ ভিঘ্নেশ আসলে ভবানীকে মেরে কোনো অন্যায় করেনি, বরঞ্চ এটা সে তাদের এলাকার জন্য ভালো একটি কাজই করেছে। ক্ষমতার জোরে আর টাকার পাওয়ারের জন্যই এলাকার মানুষরা যদিও ভবানীর কিছু করতে পারেনি, কিন্তু ভিঘ্নেশ এসব থেকে তাদের উদ্ধার করেছে। তো এলাকার সবাই মিলে তারা বসে এটাই সিদ্ধান্ত নেয় তারা ভিঘ্নেশের সাথে ওইভাবেই ব্যবহার করবে যাতে করে তার কিছু মনে না পড়ে। ভবানীর মৃত্যুটাকেও এমনভাবে সাজাবে যেন তারা ভিঘ্নেশকে বলতে পারে এটা ন্যাচারাল মৃত্যু। এইভাবে আর কি পুরো ঘটনাটা হয়। কিন্তু ভিঘ্নেশ যখন সবকিছু ইনভেস্টিগেশন করতে শুরু করে, এরকমটা হলে তার সবকিছু মনে পড়ে যেতে পারে, যার জন্য মূলত শ্রাবণীরা তাকে ভয় দেখিয়ে এই ইনভেস্টিগেশন থেকে ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছিল। কিন্তু ভিঘ্নেশও নাছোড়বান্দা, সে ফাইনালি রহস্যটা বের করেই নিয়েছে। শ্রাবণী ভিঘ্নেশকে সবকিছু ভালোভাবে বুঝায়। ভিঘ্নেশও তার ভুলটা বুঝতে পারে যে সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে কত বড় অন্যায় করেছে। ফাইনালি ধীরে ধীরে সবকিছু ঠিক হতে শুরু করে। ভিঘ্নেশও পুলিশের কাছে সারেন্ডার করে দেয়। শ্রাবণীকেও কথা দেয় সে জলদি তার কাছে ফিরে আসবে। এভাবে দেখতে দেখতে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়। তো যাই হোক, মুভি কেমন লেগেছে তা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন। মুভিটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।